আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে বকনা হিটে আসাজনিত এবং হচ্ছে বাছুর গরুর কী যত্ন করবেন। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা প্রায় সময় শুনি যে বকনা অনেক চিকিৎসা করা হয়েছে, অনেক টাকা খরচ করা হয়েছে, কিন্তু বকনা হিটে আসতেছে না। তো এখানে মূল বিষয়টা কি? এই মূল বিষয়টাতে আমাদের ফিরে যাইতে হবে। সেই সাথে হচ্ছে বাছুর লালন পালনের কিছু, সেটাও মৌলিক বিষয়, মূল বিষয়, বেসিক জিনিস যেগুলো, সেটার উপর আমরা আজকে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে আপনার যদি ভিত্তিটাই ঠিক না থাকে, মূল জিনিসটাতেই যদি গলদ থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে যায় আমি যতই চেষ্টা করি এতে কোনো কাজ হবে না। কারণ একটা বকনা বাছুর, সেটা তার জন্মের পরে প্রথম 90 দিন যদি তার বডি ওয়েটের 10 ভাগ দুধ ঠিক মতো না পায়, এই বকনাটার যদি মায়ের দুধের রেকর্ডও ভালো থাকে এবং এটাকে একটা ভালো মানের পরীক্ষিত সিমেন্টও ব্যবহার করা হয়, এই বকনাটা কিন্তু তার মায়ের চেয়ে বেশি দুধ উৎপাদনকারী বাছুর বা পরবর্তীতে গিয়ে মায়ের চেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভী হবে না বলেই আমরা মনে করতেছি। কারণ হচ্ছে এর যে জীবনের শুরুতেই একটা পুষ্টির ঘাটতি, তো এই ঘাটতিটা তো এ আর কখনো পূরণ করতে পারবে না। এই ঘাটতিটা পরবর্তীতে আর পূরণ করার সেই অর্থে সুযোগ নাই। তো এই যে একবার পিছিয়ে পড়লো, এই পিছিয়ে পড়া থেকে এটাকে এই অনগ্রসর থাকলো, এটাকে আগায় আনবেন কিভাবে আপনি? এটাকে আপনার শুরু থেকেই পরিচর্যাগুলো সঠিকভাবে করতে হবে। আমার এক ভাই উনি বলছেন যে আমি আপনার ভিডিও নিয়মিত দেখি, 8 মাস বয়সী বাছুরের জন্য খাদ্য রেশনটা কী হবে। তো এক্ষেত্রে ভাই দুইটা বিষয় মাথায় রাখতে হবে যে আসলে এটা কোন ধরনের বাছুর, ষাঁড় বাছুর না বকনা বাছুর, এটা প্রথমত আপনার নির্দিষ্ট করতে হবে। নির্দিষ্ট করলে, কারণ দুই ধরনের গরুর ক্ষেত্রে, আপনার বকনার ক্ষেত্রে 12%-এর একটু বেশি প্রোটিন, দানাদারে প্রোটিন নিশ্চিত করলেই সেই বিষয়টা দানাদারের সেই খাবারটা একটা বকনার জন্য যথেষ্ট হবে। কিন্তু একটা ষাঁড় বাছুরকেই তো 12% প্রোটিন দিয়ে লালন পালন করা যাবে না। এই জন্য আপনার গরুটা ষাঁড় বাছুর কিংবা বকনা বাছুর, এই জিনিসটা আগে নিশ্চিত হতে হবে। যেহেতু এটা নিশ্চিত না, তো আপনাদের ফিড ফর্মুলেশনের ক্ষেত্রে আমি আমার কিছু কথা শেয়ার করব। আপনাদের এই কথাগুলা আপনাদের সাথে মিলাই নেবেন। যদি এটার সাথে আপনাদের কোনো দ্বিমত থাকে, সেটাও কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন, কিংবা এই কথাগুলা যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে আপনারা উপজেলার যে ভেটেনারি ডাক্তাররা আছেন বা যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে এটা শেয়ার করে মিলিয়ে নিতে পারেন যে আসলে আমি ভুল বললাম কি না। তো বিষয়টা হচ্ছে, প্রথম যেই জিনিসটা আমি ইরেসপেক্টিভ অফ ষাঁড় বাছুর বকনা বাছুর দুইটার ক্ষেত্রেই বলতেছি, প্রথম 3 মাস এই বাছুরটাকে তাকে তার পর্যাপ্ত মায়ের দুধ দিতে হবে। এটা যদি এই দুধের কথাটা আরও আগে থেকে আমরা শুরু করা যায়, এটাকে জন্মের পরেই শাল দুধটা ঠিক মতন দিতে হবে। অনেক সময় বলা হয় যে শাল দুধ হচ্ছে বাছুরের জন্য সব ধরনের ইনিশিয়াল টিকা, প্রাথমিক টিকা তো বুঝেন, ভ্যাকসিন, টিকা। তো শাল দুধটা তাকে প্রথমত ভালোভাবে খাওয়াইতে হবে। এরপরে গিয়ে প্রথম 90 দিন এই বাছুরটাকে আপনার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ দিতে হবে। এই পর্যাপ্ত পরিমাণটা কি? এটা হচ্ছে তার শারীরিক ওজনের 10%, অর্থাৎ বাছুরটার ওজন যদি হয় 35 কেজি, তাহলে সে 3.5 লিটার দুধ খাবে সারাদিনে, এর একটু কম বা বেশি। তারপর যদি বাছুরটার ওজন হয় 30 কেজি, তাহলে হবে 3 লিটার। যদি হয় 40 কেজি, তখন সে খাবে কতটুকু? 4 লিটার। ভাই এই জিনিসটা খেয়াল করবেন। আমরা অনেক সময় দেশি গরুতে হচ্ছে একটা 100% সিমেন্ট দিই, যদিও এইটাই দেয়ারই নিয়ম। 100% দিলে এটা 50% একটা যেই আপনি সিমেন্টটা ইউজ করলেন, সেটা শাহিওয়াল কিংবা হচ্ছে ফ্রিজিয়ান যেটা ইউজ করছেন, এটা একটা 50% বাছুর পাবেন। তো এই 50% বাছুরটাকে তার বডি ওয়েট অনুযায়ী খাবার না দেওয়ার কারণে অনেক সময় কিন্তু এই বাছুরটা পরবর্তীতে গিয়ে আশানুরূপ প্রোডাকশন দিতে ব্যর্থ হয়। তো এই জিনিসটা খেয়াল রাখবেন শুরুতেই। এরপর বাছুর পালনের ক্ষেত্রে আরেকটা কমন জিনিস হচ্ছে, এটা শুধুমাত্র বাছুর পালন না, এটা যে কোনো বয়সের আপনি পশুপালন করেন, কৃমিনাশকটা যদি আপনি ঠিকমতো না করেন, তাহলে যে কোনো বয়সী পশুপালন, যে কোনো জেন্ডারের, অর্থাৎ আপনি ষাঁড় পালন করেন, বকনা পালন করেন, যেটাই করেন, আপনি খুব একটা সফলতার মুখ দেখবেন না। কারণ আপনি কৃমিনাশক না করলে আপনার পশুটা আপনি সঠিক পরিমাণ খাবার খাওয়ানোর পরেও আপনি কিন্তু আপনার চাহিদাকৃত বা আপনি যেটা আশানুরূপ বলা যেতে পারে, যে আশানুরূপ গ্রোথ পাবেন না, দুধ পাবেন না। তো কৃমিনাশকটা সঠিক সময়ে করতে হবে। কৃমিনাশকের দুইটা সিস্টেম, একটা হচ্ছে শিডিউল কৃমিনাশক, আর একটা হচ্ছে 3 মাস পর পর। মোটামুটি বাছুর গরুর ক্ষেত্রে হচ্ছে আপনারা শুরুতেই প্রথম
15 দিনের মধ্যে কৃমিনাশক করবেন। এরপরে পরবর্তীতে যদি আপনারা 2 মাস করেও করেন, 1 বছর পর্যন্ত বা 6 মাস পর্যন্ত, তারপরে 3 মাস পর পর করতে পারেন। এটা একটা সাধারণ নিয়ম, এর যে ব্যত্যয় করা যাবে না এমনটা না। তবে প্রথম দিকেই প্রথম কৃমিনাশকটা 15 দিনের মধ্যেই করবেন, কারণ এই সময় হচ্ছে বাছুরের আপনার যে হচ্ছে বাছুরের প্যাসিভ ইমিউনিটিটা ফল করে এবং অ্যাক্টিভ ইমিউনিটি তৈরি হয়। তো এই সময়টাতে যদি কৃমিনাশক করা না থাকে, বিভিন্ন রোগ জীবাণু বিভিন্নভাবে আক্রমণ করে আপনার বাছুর মারা যেতে পারে। তো খেয়াল রাখবেন বিষয়টা, 15 দিনের মধ্যে বাছুর জন্মের পর এই সময় কৃমিনাশকটা করবেন। তো যাই হোক, যেহেতু এটা খাদ্য রেশন বা দানাদার নিয়ে কথা, অন্যদিকে কথা বললে বিস্তারিত ভিডিওটা লেন্দি হয়ে যায়, বড় ভিডিও দেখতে আসলে তৈরি করাটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং যারা দেখেন তাদের অনেক সময় ধৈর্য থাকে না। তো কৃমিনাশকের বিষয়টা গেল। এরপর হচ্ছে ভ্যাকসিনেশন। আপনি ষাঁড় পালন করেন কিংবা বকনা, নিয়মিত শিডিউল ভ্যাকসিনগুলো করবেন। বিশেষত খুরা রোগের ভ্যাকসিনটা দেবেন, খুরার ভ্যাকসিনটা মিস করবেন না। এর সাথে হচ্ছে লাম্পির ভ্যাকসিনটা দেবেন। লাম্পি ইদানিং খুবই বিস্তর আকার ধারণ করছে এবং অনেক পশু মারা যাচ্ছে। সেক্ষেত্রে সরকারি ভ্যাকসিন যদিও নাই, আপনারা বেসরকারিভাবে বিভিন্ন কোম্পানি ভ্যাকসিন আমদানি করতেছে, তাদের ভ্যাকসিনটা আপনারা সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করেন যতটুকু নিরাপদ থাকা যায়। তো যাই হোক, যেহেতু ভাইয়ের প্রশ্নটা ছিল যে দানাদার, 8 মাস বয়সী একটা বাছুরের দানাদার চাইছেন। ভাই, বাছুর হচ্ছে আপনার যদি ষাঁড় বাছুর হয় সেক্ষেত্রে আপনার প্রোটিনটা বেশি লাগবে, কারণ ওর শারীরিক কোনো সমস্যা না করে ওর গ্রোথটা বাড়ানোই হচ্ছে আপনার উদ্দেশ্য। এটা হচ্ছে ষাঁড় গরুর ক্ষেত্রে। কিন্তু একটা বকনার শুধুমাত্র গ্রোথ হইলেই হবে না, এই বকনাটার জরায়ুতে চর্বি জমতে দেওয়া যাবে না। এটাকে সঠিকভাবে লালন পালন করতে হবে, পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াইতে হবে। কারণ হচ্ছে এই বকনাটাকে যদি বেশি প্রোটিন পার্সেন্টেজের খাবার খাওয়ান তখন গিয়ে এটা হিটে আসবে না। তো এই জন্য বকনার ক্ষেত্রে 12-14% প্রোটিন রাখলেই যথেষ্ট। তো আর বকনার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে বকনাকে ধানের গুঁড়া, রাইস পলিশ বা ভোগী ঝগি যাই বলেন, ধানের গুঁড়া, কুড়া যেই নামে চেনেন, এটা যত কম পারেন খাওয়াবেন। কারণ হচ্ছে ধানের কুড়াটা বেশি খাওয়াইলে জরায়ুতে চর্বি জমে যায়, এক্ষেত্রে হচ্ছে অনেক সময় বকনা হিটে আসে না। আর একটা কথা প্রায় শোনা যায় যে বকনা হিটে আসতেছে না, অনেক চিকিৎসা করা হয়েছে, অনেকের এই সমস্যাটা হয়। ভাই, যদি আপনি গরুকে ঘাস না খাওয়ান বকনাকে, তাহলে যে ঘাসের মধ্যে যে ফাইটোনিউট্রিয়েন্ট আছে এটা আপনি আর কোথায় পাবেন? এটা কি মানে প্রাকৃতিক যেই জিনিসটা, এটা কি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন? আল্লাহ যেটা বিনামূল্যে দিয়ে রাখছেন সেটা যদি আমরা ঔষধের দোকানে পল্লী চিকিৎসকের চিকিৎসায় খুঁজতে চাই, তাহলে কি এটা সম্ভব? ভাই, আপনাকে বকনাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াইতে হবে, 15-20 কেজি ঘাস খাওয়ান প্রতিদিন। এই ঘাসটা হচ্ছে সঠিক পুষ্টিগুণ সম্পূর্ণ ঘাস খাওয়ান, অর্থাৎ ঘাসের জমিতে জৈব সার দেন, পাশাপাশি ফসফরাস দেন, বছরে একবার জিঙ্ক দেন, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম সার দেন। তাহলে কি হবে, এই গরুটা যে ঘাসটা খাচ্ছে, ঘাস থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক এগুলো সে পেয়ে যাবে, অন্যান্য পুষ্টি উপাদান এখান থেকে পেয়ে যাবে। তার মানে হচ্ছে অনেকটা সমস্যার সমাধান এখান থেকেই হবে, আপনাকে সমস্যায় পড়তে হবে না ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর বকনা বাছুরের দানাদার খাবার তৈরির ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন 6 থেকে 8 ভাগ যেন খনিজ বা মিনারেলস এই জিনিসটা থাকে। কারণ হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, ডিবি এগুলো যদি আপনি না খাওয়ান সঠিক খাদ্যের পাশাপাশি, তখনও কিন্তু ওই ঘাস খাওয়ানোর পরেও, দানাদার খাওয়ানোর পরেও কিন্তু কিছু ঘাটতি থেকে যায়। এই ঘাটতিটা পূরণ করবে হচ্ছে এই মিনারেলসগুলো। সেক্ষেত্রে আপনারা কী খাওয়াইতে পারেন? আপনারা যদি ক্যালসিয়ামের উৎস হিসাবে যদি আপনি ডিসিপি খাওয়ান, ডিসিপির সাথে ডিবি খাওয়াইলেন, পাশাপাশি হচ্ছে জিঙ্ক সিরাপ চলবে। আর আপনি যদি ডিসিপি না দিয়ে লিকুইড ক্যালসিয়াম খাওয়ান, লিকুইড ক্যালসিয়ামের সাথে ফসফরাস আছে কিনা এটা নিশ্চিত হবেন, সাধারণত থাকে। ক্যালসিয়াম ফসফরাস হইল, পাশাপাশি জিঙ্ক খাওয়াইলেন, ডিবি পাউডার খাওয়াইলেন, তাহলে ওর ভিটামিন মিনারেলসের চাহিদা ইনশাল্লাহ পূরণ হবে এবং গরুটা সঠিক সময় হিটে আসবে। তো এই বকনাটা যদি আপনি রোদে বের করার সুযোগ না থাকে, এখানে একটা কথা বলা বাঞ্ছনীয় যে আপনি যদি ঘরের মধ্যে বেঁধে লালন পালন করেন, তাহলে এটার তো ভিটামিন ডি এর অভাব থাকবে। সেক্ষেত্রে আপনার আবার পয়সা খরচ করে এটাকে, যদি শুধুমাত্র ডি এর অভাব থাকে সেক্ষেত্রে অ্যানক্স ডি দিতে পারেন। যদি দেখেন যে ভিটামিন AD3 সবই অভাব আছে, তখন AD3 ফর্মুলেশন, বিভিন্ন ইনজেকশন আছে, সেটা আপনারা গরুকে পুশ করতে পারেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন দানাদার খাবার তৈরির ক্ষেত্রে। আমি যে বিষয়টা বললাম যে যদি নির্ধারিত থাকতো তখন একটা ফিড ফর্মুলেশন বলা যেত, কারণ দানাদার খাবার অনেক কিছুর উপরেই নির্ভর করে। প্রধান আপনারা প্রথমে বাছুরের জন্য ভাগ করতে গেলে বকনা কিংবা, যেহেতু 8 মাস বয়সী বলছেন, বকনা কিংবা ষাঁড় বাছুর এটা আগে স্পেসিফাইড করে তারপরে এটার দানাদার
খাবার আর রেশন বা খাদ্য রেশন তৈরি করা যাবে। এই বিষয়ে যদিও পূর্বে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন যে আপনার বকনার জন্য দরকার নাকি বা এই ষাঁড় বাছুরের জন্য দরকার। তো মোটামুটি এই ছিল মূল বিষয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি দিতে পারেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।